আমি যদি বলি বাংলাদেশের সংসদে একজন এসকর্ট আছে, তার নাম সালাউদ্দিন, এই কথাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক? আমি যদি আপনাকে হাসিন ভাই বলি এই লোকটা এসকর্ট সার্ভিস, তাকে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, আপনি এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? না ভাই, এটা খুব সুবিধা, এত মন্ত্রীর দরকার নাই তো এখন থাকলে। না ভাই আমি আপনাকে স্পেসিফিক একটা প্রশ্ন করছি। সালাউদ্দিন না না, সালাউদ্দিন সাহেব এত বেশি বুঝে, অন্য সব মন্ত্রণালয়ের দরকার নাই তো মন্ত্রী পয়সা দিয়ে এত টাকা পয়সা নষ্ট করার পিছনে। জাস্ট একজনই যথেষ্ট মন্ত্রী, সালাউদ্দিন প্রধানমন্ত্রী। আই থিঙ্ক অলসো অর্থ সাশ্রয় হবে, জনগণের কল্যাণ হবে। কেন আমরা এটা রাখবো না? আমি তো পক্ষে। তাহলে আর তারেক জিয়াও তো আবার লন্ডনে ব্যাক করে চাইতে পারে, এটা আপনার মনে হয় না? না, সেটা তো লিখেই দিছে, বর্তমানে উনি প্রধানমন্ত্রী। এই হ্যাঁ, এই গেজেট আগে কখনো দেখছেন? ওনার বর্তমানেও তো করতে পারে, উনি করছে তো। ওনার বর্তমানেও তো সব বক্তৃতা উনি দিয়ে যাচ্ছেন। আসলে তাই। জিয়া ভাই, আপনার কি কখনো মনে হয়েছে এটা কি তারেক রহমান ওনাকে বইলা দিচ্ছে আমি শুধু বসে থাকবো, মাঝে মাঝে টেবিল চাপড়াবো, আপনার যা বলার আপনি বলতে থাকেন, এতে আমি লজ্জা পাই না? সাবজেক্টটা কি এরকম? I have no idea. But how does it look like? But how does it look like? It's insulting. It's insulting for a prime minister. Okay. ওকে, শাহনাজ লিপি, আপনাকে আমি একটা কথা বলি ভাই, আপনি আমার বোনের মতো। আপনার নারীদের ইজ্জত দেওয়া, তাদেরকে সম্মান দেয়া, যে আমরা মুসলমান হিসাবে এর কোনো বিকল্প নেই, আমাদেরকে ইজ্জত দিতে হবে। কিন্তু আমি একটা কথা বলি, আপনার কি এটা মনে হয় না যে আপনি এক জায়গায়, আপনি ফিজিশিয়ান, আপনি যখন অপারেশন থিয়েটারে যান, অপারেশন থিয়েটারে গেলে আপনাকে অ্যাসিস্ট করার জন্য নার্স থাকে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে, তারপরে অ্যানেস্থেসিওলজিস্ট থাকে, মানে যার যার কাজ সে করে। একজন ডাক্তার যে সার্জারি করে সে কিন্তু হি ইজ নট অ্যানেস্থেসিয়ালিস্ট। একজন ডাক্তার যে সার্জারি করে সে কিন্তু নার্স না, সে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না, সে কিন্তু ওয়ার্ড বয় না। এখন আপনি যদি একজন ডাক্তার অপারেশন থিয়েটারে গিয়ে আপনি যদি সব ভূমিকা পালন করেন, আপনি কি মনে করেন যে আপনি যে কাজটা আপনার আসল দায়িত্ব এটা আপনি পালন করতে পারবেন? না, অবশ্যই পারবো না, কারণ সব ভাগ করে, সব দায়িত্ব তো ভাগ করা আছে। তো সেগুলো যদি, সবার কাজগুলো যদি আমি একাই করতে যাই, তাহলে অন্যদেরও লাগবে না, আর একা তো কখনোই কোনো কিছু পারফেক্ট ভাবে করা সম্ভব না আর কি, এটা আমি বুঝি। রোগীটাকে বাঁচানো যাবে? জি না, রোগীটা মারা যাবে। আমরা এখন যে কথাটা বলছি, সংসদে এই ভারত ফেরত একটা ক্লাউন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। সে কি করে দাঁড়াইয়া বলে আইনমন্ত্রীর মন্ত্রণালয় সম্পৃক্ত একটা প্রশ্ন, সে ওইটা উত্তর দেওয়া শুরু করে। আর আইনমন্ত্রী একটা টাকলু, নাম হয়েছে আসাদুজ্জামান, এর শরীরের 4 ভাগের 3 ভাগ হচ্ছে ফিমেল হরমোনে বোঝায়। সে দাঁড়াইলেই মনে সংসদে এ হালার ফালার কথাও ঠিক মতো কইতে পারে না। কারণ আমার মনে হয় ওই সালাউদ্দিন মনে করে যে হালার কথা করার দরকার নাই, এই মন্ত্রী হওয়ার দরকার নাই, ও উত্তর দেয়। শিল্প মন্ত্রণালয়ের বিষয়ে কথা হয়, সালাউদ্দিন দাঁড়ায় প্রশ্নের উত্তর দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রশ্ন আসে, সালাউদ্দিন দাঁড়ায় উত্তর দেয়। শিল্প মন্ত্রণালয় বলেন, শিক্ষা মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ, ত্রাণ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সব উত্তর সালাউদ্দিন দেয়। তাহলে কি বাংলাদেশকে বাঁচানো সম্ভব? শাহনাজ লিপি, জি, আমার মতে তো অবশ্যই না। কারণ হচ্ছে তাহলে আর অন্যান্য মন্ত্রীদের রাখার কোনো মানে হয় না, টাকা পয়সা খরচ করারও মানে হয় না। তবে দেশের ভবিষ্যৎ আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু অন্ধকার ছাড়া। ওকে, আমি ব্রিগেডিয়ার জিয়াকে একটা লজ্জাজনক উদাহরণ দিছিলাম, আমি বলছিলাম ভদ্রলোক মানুষ। এখন আমি একটা জগতে আমি দাঁড়াইছি, শাহনাজ লিপি, আমরা দাঁড়াই কখনো। আপনি আমেরিকার কালচারে একটা জিনিস দেখছেন, বলে যে ব্যাচেলর পার্টি, আপনি কথাটা শুনছেন আমেরিকায়? জি, ব্যাচেলর পার্টিটারে কিন্তু কেউ সম্মানের চোখে দেখে না, সবাই কিন্তু নেগেটিভ চোখে দেখে। জি, আপনার মনে হয় না সালাউদ্দিন যেই কাজটা করছে ওই ব্যাচেলর পার্টির এসকর্ট সে? আপনার মনে হয় না? মনে হয়, জি। এটা লজ্জার কথা।
জি আমি জানি না বাংলাদেশি কালচারে আমি যে কথাটা বলছি এটা তারা বুঝে কিনা। ব্যাচেলর পার্টিতে মধ্যমণি কে থাকে জানেন? এসকর্ট, একটা ভাড়া করা একটা একটা প্রস্টিটিউট, সে হয় মধ্যমণি। আচ্ছা তো আচ্ছা সালাউদ্দিনকে আমার মনে হয় ওই সংসদটা হইছে এক ব্যাচেলর পার্টির জায়গা এবং ওখানকার এসকর্ট হইছে সালাউদ্দিন। জি জি কিছু জি করার নাই। আচ্ছা কিছু নীরা, করার আমি নেই। আপনাকে একটা কথা বলি, সে কথাটা হচ্ছে এই, এই বর্তমান পরিস্থিতিটাকে আপনি কি মনে করেন যে তারেক রহমান টোটাল জিনিসটা নিয়ন্ত্রণে আছে, নাকি সে নিয়ন্ত্রণ অন্য একজনের কাছে দিয়ে উনি ভ্যাকেশন করতেছে, শারীরিকভাবে ওখানে উপস্থিত আছে কিন্তু মানসিকভাবে, সামগ্রিকভাবে, কর্পোরেট ওয়াইজ, দায়িত্ব ওয়াইজ আপনি মনে করেন কিনা হি ইজ ইন চার্জ? যেরকম ভাই, বাইরে থেকে যদি আমরা দেখি তাহলে মনে হবে যে না, ওখানে ঠিক একটা পুতুল রিপ্লেস করা হয়েছে। আর এত মন্ত্রিত্বের কথা যখন বলেছেন, আপনি এটা বলেন না কেন? সে হলো বাংলাদেশ মন্ত্রী। আহ, বাংলাদেশ রান বাই ভারত। যোগ্য কথা বলছেন, সে হচ্ছে যোগ্য কথা বাংলাদেশ বলছেন। মন্ত্রী। বাংলাদেশের যত মন্ত্রিত্ব আছে সবকিছুতে সে আছে। তা সে তো এখানে তো সে ভারতকে রিপ্রেজেন্ট করছে। এটা তো আচ্ছা নীরা, একদম জনগণের কাছে ক্লিয়ার। আচ্ছা একটা কথা বলি নীরা, একে গেজেটে বলা হয়েছে তারেক রহমানের অনুপস্থিতিতে সে প্রতিরক্ষা মন্ত্রী হবে। আমাকে একটা কথা বলেন তো, ধরেন তারেক রহমান কয়েকদিন পরে ভারতে সফরে যাবে, এটা নিয়ে অলরেডি আলাপ আলোচনা শুরু হয়েছে, উনি ভারতে যাবে। হুম। ওই সময় ভারতে যাওয়ার পরে সালাউদ্দিন যদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ষড়যন্ত্রে, ভারতের ষড়যন্ত্রে সে ওয়াকারকে বলবে এবং সশস্ত্র বাহিনীকে বলবে জরুরি অবস্থা দিয়ে দাও, জরুরি অবস্থা ডিক্লার করে তারেক রহমানের বলবে আপনার আসার দরকার নেই, আপনি এখন লন্ডনে যান, আমি সামলায় নিতেছি এখানে, তারেক রহমানের আর কিছু করার থাকবে? কিছুই করার থাকবে না। জেকব ভাই, এখানে তখনই একটা কথা একটু বলতে চাচ্ছিলাম, সেটা যে আসলে আমাদের সিস্টেমটা এতটা জগা খিচুড়ি হয়েছে যে এটার কথা বলতে গেলে অনেক পিছনে যেতে হয়। আর এত সময় সংকীর্ণ আপনার প্রোগ্রামগুলো, যদিও দেখা যায় আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা অনেক প্রোগ্রাম করে ফেলেন, কিন্তু এত সিরিয়াস সিরিয়াস ইস্যুগুলো আপনি সামনে নিয়ে আসেন, কথা বলতে গিয়ে কথা আর শেষ হয় না। আর এই জন্যই আপনার প্রোগ্রামগুলো ভালো লাগে যে আপনার প্রোগ্রামের ভিতরে কন্টিনিউশনটা থাকে। আমরা বিষয়গুলো কন্টিনিউ করে যেতে পারি। পাবলিকের কাছে যেটা পৌঁছানো দরকার, সময় সুযোগ বুঝে আমরা সে বিষয়গুলো পৌঁছাতে পারি। কিন্তু আদার হ্যান্ড, যে আমাদের জনগণ যে বিষয়গুলো জানতে পারলো, বুঝলো, কিন্তু সেই বিষয়টা তারা কতটা ভবিষ্যতে কাজে লাগাতে পারলো সেটা। এই যে দেখেন যে গঠনতন্ত্র 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 নিয়ে কত কথা আমরা 18 মাস বলেছি, কোনো কিছুতে আমরা মানে অ্যাডও করতে পারিনি, ওই কিছু বাদও দিতে পারিনি, বা ওখানে কি আছে, গত 17 বছর কি ধারার উপর চলছে, কোনো কিছুই কিন্তু আমরা জনগণ জানি না। হুট করে কি হলো, ইলেকশন হয়ে গেল, ইলেকশনের পর আসলো যে এখন পার্লামেন্ট শুরু হয়ে গেল, পার্লামেন্টে গিয়ে দেখি গত 18 মাসে যা ইয়েস বলা হয়েছে সব নো হয়ে যাচ্ছে, নো যেগুলো বলা হয়েছে সব ইয়েস হয়ে যাচ্ছে। তাহলে 18 মাসে আমরা একদিকে নষ্ট করলাম। আদার হ্যান্ড যেটা হলো, যে সেটা হলো যে এখন পার্লামেন্টে যেগুলো মানে দেখতেছি আমরা, যে আলোচনা সমালোচনা যাই হচ্ছে, যেটাই দেখতেছি, এটা একটা পুতুল খেলার মতো। একদম মানে ক্লাস 4-5 এ থাকাকালীন যখন আমরা ফ্যামিলিতে দেখেছি, আব্বা যদি কখনো মানে ঘরের বাইরে 2-3 দিনের জন্য যেত, তখনই বড় ভাইগুলো কি করতো, আজকে আব্বার জায়গা সে দখল করবে, মানে আব্বা যেভাবে যে জায়গা শাসন করত, সে শাসন শুরু হয়ে যাইত। সে একটা পুতুল খেলার মতো অবস্থা আমরা দেখতাম ছোটবেলা। ঠিক আমাদের বর্তমান পার্লামেন্টের অবস্থা সেম দাঁড়িয়েছে। কারণ এই ক্লাস 4-5 এর ছাত্র, আমাদের কাছে আমাদের কারোই আর কোনো সন্দেহের অবকাশ আছে কিনা যে বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, এই বিষয়টায় আমাদের কোথাও কোনো সন্দেহ আছে কিনা? ভাই, এখন আমরা বুঝতে পারি, মনে হয় যে আন্দোলনগুলি হয়েছে ঈদের পরে, গল্পগুলি হয়েছে আমাদের ঈদের আগামী ঈদের পরে, এই ধরনের কথাবার্তাগুলি আসলে মনে হয় যে তারা আমাদেরকে নাচাইছে, সাধারণ জনগণকে। আমার নিজ চোখে দেখা 23 সালে যে আন্দোলনটা ডাক দেওয়া হলো, বিশাল লোকজন আসলো, কিন্তু কোন রকম কাউন্টারে মেরে থাকা দরকার, ওই দিন বসে পড়লেই হইতো, বসে নাই। এরা মনে হয়
রাজনীতি দেখানোর জন্যই আওয়ামী লীগের ইচ্ছায় তারা সকল জমায়েত করছে লোকজন, প্রতিবাদ আহ, করছে। আহ, হাসিন ভাই হাসিন না না ভাই, হাসিন ভাই আপনি খালেদা জিয়া বেয়াদবি নিয়ে না। হাসিন ভাই আপনি ভাই। বেয়াদবি নিয়ে না। আমি আপনাকে বলবো, এখনো আপনার মতো একজন বীর যদি বলে, এখনো মনে হয় হয়তোবা আপনার এ ব্যাপারে আমি দেখি না। এই ব্যাপার ভাই, এই ব্যাপারে হয়তোবার অবকাশ নাই, এটা পরিষ্কার। খালেদা জিয়াকে এটাকে ব্লাব দেওয়া হয়েছে, খালেদা জিয়াকে অন্ধকারে রাখা হয়েছে। বদমাইশি করতে আশেপাশের লোকগুলি এরা এখনো আছে। আজকে এত বড় মানে সমস্যা কেন পড়ছে দেখেন, জিয়া স্যার সব নাম বলছে, দুটা পত্রিকার নাম বলে নাই, আজকে এসে গেছে পত্রিকায় এই দুই সম্পাদক পরিষ্কার ভাবে 111-এর সাথে দুষ্টামি করছে, সেনাবাহিনীকে বাধ্য করছে কাজ করতে। এ দুটো বিচার হইতে হবেই। দেখি আমরা কি হয়। রাজপথ তো খালি আছে, ইচ্ছে করলে আগের মতো গুম করতে পারবে না, হয়তো নোংরামি করতে পারবে, দ্যাট উইল বি এগেইন তাদের বিপক্ষে যাবে। আপনি বলছেন পারবেন না, আপনি বলছেন পারবেন না। গতকালকে ব্রিগেডিয়ার জিয়া আমার সাথে আলোচনা একটা কথা বলছে, এখন আর এত ইজি হবে না। আগে যেভাবে আর্মিকে দিয়ে গুম করানো হয়েছে, পুলিশকে দিয়ে গুম করানো হয়েছে, র্যাবকে দিয়ে গুম করানো হয়েছে, আপনি কি ব্রিগেডিয়ার জিয়ার সাথে একমত যে আগের মতো তাদেরকে এভাবে ব্যবহার করা যাবে না? অবশ্যই ভাই, আমি সেই কথা প্রথমেই বললাম। পুলিশের যে কান্না গত দুদিন আগের, আজকে যে ঘটনা যে র্যাবের সিও লেফটেন্যান্ট কর্নেল সে জামিন পাচ্ছে না, বোর বাচ্চা হচ্ছে, এটা যথেষ্ট। দুইটা বাহিনী এখন বুঝবে। এরপরে 111 কাহিনী দেখতেছে, আমরা কার স্বার্থ উদ্ধার করতে যাই, আজকে আমরা বিপদে। ওই রাজনীতি করুক, আমরা আর্মি পুলিশ আমরা আমাদের কাজ করি। আমার মনে হয় এটাই এখন সঠিক সিদ্ধান্ত। ডাইনামে যাওয়ার কোনো অবকাশ নাই। হাসিন ভাই একটা কথা, গত একদিনের আলোচনায় আপনাদেরকে আমি স্পেসিফিক বলেছি, আমি সরাসরি একেবারে স্পেসিফিক সোর্সে, আমি নাম প্রকাশ করতে পারছি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি সরাসরি জেনেছি, যারা ঢাকা এয়ারপোর্ট থেকে ভারতের নাগরিকরা যারা পালিয়েছিল পুলিশের ইউনিফর্মে, র্যাবের ইউনিফর্মে, বিজিবির ইউনিফর্মে, প্রত্যেকটা লোককে তাদেরকে ব্যাক করাইয়া চাকরিতে পুনর্বহাল করানো হয়েছে। তারা যে 18 মাস ছিল না, ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাস ছিল না, এই বেতনও তাদেরকে দেওয়া হয়েছে, সুযোগ সুবিধাও তাদেরকে দেওয়া হয়েছে। এখন আপনি বলবেন র্যাব, বিডিআর অথবা আর্মি এই কাজ করবে না, কিন্তু যারা ভারত থেকে আসছে, শিলং সালাউদ্দিন যাদেরকে পুনর্বাসন করাইছে, তারা তো এই কাজ করতে কোনো আপত্তি করবে না ভাই। ভাই এখন অন্যায় করে থাকতে পারবেন না, এখন অন্যায় করে থাকতে পারবেন না। এখন পুলিশ কিন্তু গুলি ছুড়বে না, এমন গুলি পুলিশ হাসিন ভাই পুলিশ ছুড়বে না, কিন্তু ওই ভারতের ওই লোকগুলা তো ছুড়বে। ভারতের ওই লোকগুলা তো এখনো বাংলাদেশ পুলিশে আবার ঢুকছে না। ভাই একটা কথা বলি, 7 তারিখ নির্বাচন হয়েছে 24 সালের, এবং 5 তারিখ চলে গেছে আগস্টে, 6 মাস টিকে নাই, কয়েক ঘন্টা বাকি, বেশ কয়েক ঘন্টা বাকি ছিল। এত শক্তিশালী হওয়ার পরে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে, ছাত্র ইউনিভার্সিটি ওখানে বেশ ঘোলাটে পরিবেশ, এখন ঢাকা ইউনিভার্সিটি এলাকা খুব ঘোলাটে পরিবেশ, কখন কোন দিকে যায় কষ্ট লাগবে। বিএনপি যদি এরকম কিছু করে তাতে কি হবে, আওয়ামী লীগ ওই জায়গায় রিফিল হবে, যে না বুঝে কিচ্ছু করার নাই। বাট এই বিএনপির নামের একটা গর্বিত দল ধ্বংস হয়ে যাবে একমাত্র কিছু দুষ্ট লোকের জন্য, যে নামগুলি আমরা বারে বারে বলতেছি। আমার বিশ্বাস তাদের দেরিতে হলেও সচেতন হওয়া উচিত, সময় দিবে না জনগণ। আগামীকালই আমার মানে একই কথাই, আপনার যে কথা আজকে হচ্ছে আগামীকাল একই কথা। প্রতিদিন আপনি প্রেস ক্লাবে প্রত্যেক দিন পত্রিকায় আসতেছে না, প্রেস ক্লাবে প্রত্যেকদিন হচ্ছে। পরশুদিন রাজু ভাস্করের সামনে ছাত্ররা অনশন করতেছে, একই কথা। সরকার যদি না বুঝে, তার ইন্টেলিজেন্স কাজ না করে, দুঃখজনক। ওকে, ব্রিগেডিয়ার জি আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, আমি আপনার কথাটাকে আমি যদি চিন্তা করি যে আপনার কথাটা ঠিক, যে এই মুহূর্তে বর্তমান ক্ষমতাসীন সরকার যদি আর্মিকে, সশস্ত্র বাহিনীকে, বিডিআর কে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে, এটা তাদের জন্য সহজ হবে না। যুক্তির খাতিরে আমি মেনে নিলাম, আপনিও ঠিক, ব্রিগেডিয়ার হাসিনুর রহমান বীর প্রতীক সেও ঠিক, কিন্তু ভারতের যারা এখনো পুলিশে কর্মরত, বিডিআর এ কর্মরত, আর্মিতে কর্মরত,
তাদের তো আর এই অব্লিগেশনটা নাই, তারা তো খুন টুন করে আবার ওই এয়ারপোর্টে গিয়া ইউনিফর্ম ফালাই দিয়া পালাবে, তাদেরকে আটকাবে কে? ব্রিগেডিয়ার জিয়া? না, এটা অ্যাকচুয়ালি এটা তো আর ইন্ডিভিজুয়াল অ্যাকশন না, এটা একটা মানে এই কালচারটা রেডি। পুলিশ যে আহ, ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে গেছে 5 আগস্টের পর থেকে, আমি দু একজন সঙ্গে ব্যক্তিগত আলাপ আলোচনা করেছি এবং তাদের স্পষ্ট কথা, আমি আবার বলতেছি কোট আনকোট স্পষ্ট কথা, যে আমরা যে আদেশ পাচ্ছি এখন, এই আদেশ পালন করা সম্ভব না। ওয়াও। এই আদেশ পালন করা সম্ভব না, কারণ আমরা আমাদের 18 মাস আগে যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আমরা ফিরে যেতে চাই না। সুতরাং হ্যাঁ, তবে এরপরও তো 2-1 জন থাকবে, থাকবে না, থাকবে, কিন্তু অধিকাংশের ভিতরেই এই বোধটা এসছে যে এই অত্যাচার আর করা সম্ভব না, কারণ আমি প্রতিটা মুহূর্তে আমি ক্যামেরার সামনে এখন। এবং আপনি এই যে গুম খুন বাতিল হয়েছে, যে যে কমিশনটা যে বিলটা বাতিল হলো, যে কারণে এটা মোটেই যৌক্তিক না। প্রথম কথা হচ্ছে যে আপনি বিলই ছিল না, আপনি আবার একটা বিল তৈরি হয়েছে, তো এটার ভালো মন্দ বিচার করার যদি আপনি পাশ করার পরে তো সংশোধন করতে তো কোনো আপত্তি নাই, আপনার পাশ করলে অসুবিধা কি ছিল? যে অধ্যাদেশগুলি হয়েছে এগুলি কি কোনো অধ্যাদেশ কি মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়? একটা অধ্যাদেশ তো মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় না। এটা কার বিরুদ্ধে যায়? যিনি ক্ষমতাসীন তার স্বার্থের বিরুদ্ধে যায়। কারণ যারা ক্ষমতার, আপনি কাদের, জিয়া ভাই এটা কার বিরুদ্ধে যায়? তার উত্তরটা হচ্ছে যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের বিরুদ্ধে যায়। না, ক্ষমতার অপব্যবহার না, যারা ক্ষমতায় আছে তারা যেন এটাকে ঠিক মতো ব্যবহার করতে পারে, সেই জন্যই এই বিলগুলি থাকলে তারা তো আর কিছুই করতে পারবে না। কিন্তু এই বোকারা বুঝতে পারে না যে ক্ষমতা সীমিত থাকলে এই আইনই তাকে সুরক্ষা করে। এই যে আজকে আওয়ামী লীগের যে 300 এমপি পালায় গেছে, এটা কেন? এই সমস্ত যদি আইন থাকতো তাহলে এই অপরাধগুলি তারা করতে হতো না, পুরো দলটা তো শেষ হয়ে যেত না। তারা তো পুরো দল খালি না, দলের হাজার হাজার নেতা কর্মী সব এগিয়ে চলে গেছে। এবং এখন মাঠে যারা আছে তারা অহেতুক মানে এই সমস্ত বিড়ম্বন, যারা এগুলির মধ্যে হয়তো ইনভলভ ছিল না, তাহলে দাঁড়ালোটা কি? অর্থাৎ যদি একটা আইন থাকে, আইনগুলি যদি ভালো থাকে, সেই আইনগুলিকে আসলে শুধুমাত্র জনগণকে রক্ষা করে না, যারা ক্ষমতাসীন তাদেরকেও রক্ষা করে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের ক্ষমতাসীনরা কিন্তু বোঝে কখন জানেন? যখন তারা জেলের ভিতরে যায় তখন বোঝে, তার আগে বোঝে না। যখন তারা এটার বিপদে পড়ে তখনই বোঝে, তার আগে বোঝে না। আপনি কি মনে করেন ওটাকে কি বলে, শিলং সালাউদ্দিন বা মিস্টার সাউয়া, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি প্রতিরক্ষা নিয়ে কথা বলে, অর্থ মন্ত্রণালয় নিয়ে কথা বলে, বিত্ত মন্ত্রণালয় নিয়ে কথা বলে, শিল্প মন্ত্রণালয় নিয়ে কথা বলে, পূর্ত মন্ত্রণালয় নিয়ে কথা বলে, এবং বলে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি? পৃথিবীর ইতিহাসে আপনি এ ধরনের ইললেজিটিমেট অ্যাক্ট কোথাও দেখেছেন কিনা? আচ্ছা, এটা হলো তাস খেলায় একটা কার্ড আছে, কার্ডের নাম হলো জোকার। মানে এই জোকারটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এখন যদি রাজনৈতিক দলের মধ্যে যদি কেউ জোকার হয়ে থাকে, তাহলে তো আপনি সে সর্বগুণে সবন্বিত, মানে সব গুণ তার ভিতরে আছে। ব্যাপারটা হচ্ছে যে সে যদি তার সব বিষয়ে যদি, তাহলে আর বাকিদের দরকারটা কি? জিয়া ভাই আপনি একজন ভদ্রলোক মানুষ, আপাদ মস্তক আপনি একজন ভদ্রলোক মানুষ। এবার আমি আপনাকে একটু কথা বলি। আমেরিকায় একটা সার্ভিস আছে, এটাকে বলে এসকর্ট সার্ভিস, ESCORT, এবং মহিলাদেরকে বলে আমাদেরকে ভাড়া করো, এসকর্ট সার্ভিস রে ভাড়া করো, কোন জায়গায় বউ বানাও, কোন জায়গায় গার্লফ্রেন্ড বানাও, কোন জায়গায় বাচ্চার মা বানাও, কোন জায়গায় নেত্রী বানাও, কোন জায়গায় বেশ্যা বানাও, কোন জায়গায় তাদেরকে সাংবাদিক বানাও, তাদেরকে সব বানাও। এই সার্ভিসটার নাম হইল এসকর্ট সার্ভিস।